আমাদের শহরগুলো আকারে বড় হচ্ছে এবং একই সঙ্গে বাড়ছে আমাদের নাগরিক জীবনের বিস্তৃতি। কিন্তু আমাদের এই আধুনিক জীবনযাত্রার প্রভাব প্রকৃতির উপরে কিভাবে পড়ছে তা কি আমরা ভেবে দেখছি? আমাদের সিদ্ধান্ত, আমাদের পছন্দগুলো প্রকৃতিকে কিভাবে প্রভাবিত করছে? কিভাবে আমরা প্রকৃতিকে একসঙ্গে রেখে এগিয়ে যেতে পারি? কিভাবে বিভিন্ন সম্প্রদায়, শহর এবং এই গ্রহকে একই সঙ্গে আমরা রক্ষা করতে পারি, তারই উত্তর খোঁজার চেষ্টা করব ইকো ইন্ডিয়ার আজকের পর্বে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দেবী সাহা। এই পর্বে থাকছে কিভাবে ঘূর্ণিঝড় প্রবণ সুন্দরবন অঞ্চলে স্থানীয় উপকরণ দিয়ে তৈরি বাড়ি জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারে, এবং আহমেদাবাদ থেকে বস্টন বন্যা আর খরা মোকাবিলায় বিশ্বের শহরগুলিতে কি ধরনের পরিবর্তন ঘটছে। শুরু করা যাক তামিলনাড়ু থেকে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং দ্রুত নির্মাণের কারণে ভারতের উপকূলীয় এলাকাগুলি হুমকির মুখে। সমুদ্রের হাত থেকে উপকূলকে রক্ষার জন্য প্রকৃতি নিজেই শত শত বছর ধরে সবচেয়ে বড় ঢাল তৈরি করে রেখে দিয়েছে। আর এবার সেই দেওয়াল রক্ষা করতেই এগিয়ে আসছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা একজোট হয়ে। তার কারণ তাদের বাড়ি, জলের সরবরাহ এবং তাদের জীবনযাপনের সবটাই নির্ভর করছে এর উপরে। நாங்களே அந்த பழத்துல நீஞ்சி கிஞ்சி கரை அடிச்சு நானும் அதுல உள்பாட்டு கரை அடிச்சு தான் மேட்ல வந்தா உயிர் தப்பிச்சு. இல்ல நானும் சுனாமில பாதிக்கப்பட்ட பிறகு பூமி வந்த பிறகுதான் எங்க செவிக்கு ஏறிச்சு. இந்த மேடு மட்டும் இல்லைன்னா நம்மளோட நிலைமை என்ன ஆகும்? 2004 সালের সুনামিতে স্থানীয় জেলে সম্প্রদায়কে রক্ষায় এই বিশাল ঢিবিগুলো প্রাথমিক প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করেছে। শক্তিশালী সেই সুনামি 10,000-এরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। তামিলনাড়ুর পূর্ব জেলেদের ছোট্ট গ্রাম থারুথালি কুপ্পামের প্রাক্তন প্রধান কানাপ্পান, তিনি আমাদের ওডিওর লেকের মোহনা দিয়ে নিয়ে যাচ্ছেন। গ্রাম থেকে 8 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে তা মিশেছে। বালির ঢিবিগুলির কি হচ্ছে তা তিনি দেখাতে চান। আইনি সুরক্ষা থাকলেও এসব ঢিবি অবৈধ নির্মাণের কারণে বিপন্ন। সেগুলি হারিয়ে গেলে জেলে সম্প্রদায়ের জীবিকাও বিপন্ন হবে। எட்டி একটি பெரிய ரொம்ப உயர்ந்த மேடு. இதுக்கு வந்து வெள்ளாச்சியார்னு பேரு. நாங்க வந்து வெள்ளாச்சியார் மேடுன்னு சொல்லுவோம். இதுக்கு நேரா பெருவால பாடுவது முக்கியமான சக்தி வாய்ந்த பாடு. இல்லனா கூட நாலு பெருவால பாடக்கூடிய பாடு எதிர உள்ள பாடு. எங்களை வந்து இங்க தொழில் பண்ண ஆத்துலயோ கடல்ல தொழில் பண்ணாத அளவுக்கு எங்க வாழ்வாதாரத்தை கெடுக்கிறதுக்கு ஏற்பாடு நடந்துகிட்டு இருக்கு। 2022 সালে রাজ্য সরকার পর্যটন দপ্তরের অনুমতি ছাড়াই এখানে পর্যটকদের জন্য শৌচাগার ও অন্যান্য স্থায়ী পরিকাঠামো বানিয়েছিল। কানাপ্পান ও আরেকজন গ্রামবাসী এই দপ্তরের বিরুদ্ধে আদালতে মামলা করেন ও জিতে যান। আদালত তখনই সেগুলো ভাঙার নির্দেশ দেয়। এখানে কোনো নির্মাণ বা উন্নয়নের কাজেও নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু এখন আবার সেই কাজ শুরু হয়েছে। থারুথালি কুপ্পামের 230টি মৎস্যজীবী পরিবারের জীবিকা এখন বিপন্ন। இதெல்லாம் வந்து ஒரு காலத்துல பெரிய மேடுங்க. இதெல்லாம் வந்து அழிச்சிட்டு காங்கிரீட் போட்டு பில்டிங் கட்டி இது மாதிரி பண்ணிருக்காங்க. அண்ணாண்ட வந்து ஒரு ஃபென்சிங் பண்ணி அதுல வந்து கண்டெய்னர் வச்சு அது பண்ணிருக்காங்க. இதுக்கு மேல் போட்டு என்ன செய்வாங்கன்னு தெரியல. அதனால எங்களுக்கு வந்து கவனக்குறைவா இருக்கிறதுனால சரி விட்டுட்டோம். இனிமேல் கூட இது மாதிரி அசம்பாவிதம் நடக்கக்கூடாதுன்றதுக்காக நாங்க சட்டத்துக்கு தெரியப்படுத்துறோம்। কানাপ্পান মৎস্যজীবী ও সমাজকর্মী সতীশ কুমারের সাহায্য চান। তিনি তামিলনাড়ুর সমুদ্র তীরবর্তী বাসিন্দাদের সহায়তা করেন। இந்த லெட்டர்ல வந்து நம்ம அப்படியே அனுப்பக்கூடாது. இங்க வந்து நோட்டரி பப்ளிக் கிட்ட வந்து ஏற்கனவே இருக்கிற அந்த அப்ளிகேஷன்ல வந்து சைன் வாங்கி கொடுக்க சொல்றாங்க। இப்போ பாக்கு தான் வந்து செய்யுறு போய் எடுக்கிறோம்। சரி। জীবন ও জীবিকা নিয়ে লড়তে সতীশ তাদের সাহায্য করেন। জমি আর পরিবেশগত সমস্যা মোকাবিলায় তিনি মানুষকে দলবদ্ধ করেন, তাদের সচেতনতা বাড়ান, সই সংগ্রহ করেন আর আইনি প্রক্রিয়ার সময় সাহায্য করেন। তামিলনাড়ুর উপকূল রেখার প্রায় 45% বর্তমানে ক্ষয়ে যাচ্ছে। கடலோட நீர்மட்டம் அதிகமாயிடுச்சுன்னா அது என்ன பண்ணும், கொஞ்சம் கொஞ்சம் கடல் அரிப்பு ஏற்படும் கரையில வந்து. அது முக்கியமா மணல் மேடு கடலுக்குள்ள மூழ்கிற அபாயமும் உண்டு, அதோட இருப்பிடத்துக்கும் அச்சுறுத்தலாகுது। மணல் நகர்ந்து அதோட நிலையை வந்து சீர்குலைச்சிடும்। পূর্ব তীর বরাবর উঁচু কয়েকটি বালির ঢিবির উপর দাঁড়ালে বোঝা যায় এগুলো 30 মিটার উঁচু নারকেল গাছের সমান লম্বা। শত শত মিটার জুড়ে সেগুলি ছড়িয়ে আছে, যা উপকূলে বসবাসরত সম্প্রদায় আর ভেতরের অন্যান্য জায়গাগুলিকেও রক্ষা করে।
இப்போ மீனவர்கள் மட்டும் மணல் மேடு நம்பி வாழ்றாங்களான்னு கேட்டீங்கன்னா இல்ல. ஈசிஆர்ல கூட போகும்போது கடற்கரை ஓரத்துல போகும்போது மணல் மேடு கீழே பாத்தீங்கன்னா விவசாயம் பண்ணிட்டு இருப்பாங்க. நீங்க கூட நினைக்கலாம் என்ன இங்க இவ்வளவு பெரிய மேடு இருக்கு, கீழே வந்து விவசாயம் பண்றாங்கன்னு। ইস্ট কোস্ট রোড দিয়ে গাড়িতে যেতে যেতে আমরা চন্দ্রশেখরানকে দেখি। এই কৃষক 25 বছর ধরে একটি বালিয়াড়ির পাদদেশে বসবাস করছেন। এই ছোট্ট জমিতে তিনি বছরে দুবার ধান চাষ করেন। সারা বছর ধরে তার জমিতে সেচের জন্য পর্যাপ্ত জল থাকে। மணல்ல வந்து இந்த மழை பெஞ்சதுன்னா தண்ணி வந்து இங்க வெளியே விடாது இந்த மணல், அதாவது வந்து தண்ணி உள்ள பூமி உள்ள அப்படியே தண்ணி மணல்லையே இழுத்துன்னு போயிடும், அது தேங்கி நிற்கும் நம்மளுக்கு। நாங்கள் வந்து போர் போட சொல்ல 20 அடியில் தண்ணி கிடைக்கும் எங்களுக்கு। மோட்டர்லேருந்து மின் மோட்டார் போட்டு விவசாயத்துக்கு நாங்கள் பயன்படுத்துகிறோம்। বালির ঢিবিগুলো প্রাকৃতিক জলাধার। জলের পরিমাণ ও গুণমান বাড়িয়ে মাটির নিচের জলস্তরকে আবার ভরে তোলার ক্ষেত্রে সেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চন্দ্রশেখরনের মতো চাষিদের পরিবারের খাদ্য নিরাপত্তা দেয়। এই জলের উৎসই কানাপ্পানের মতো জেলেদের জীবন বাঁচায়। நாங்கள் வலை போட்டு இழுக்க பார்த்து கோடை காற்று அங்கெல்லாம் வந்து யாரும் கொண்டாந்து கொடுக்க மாட்டாங்க, தண்ணி எதுவும் இருக்காது। 4 கை மண்ணெல்லி வச்சா கீழே தாட்டாப்பட தண்ணி திறந்துடும்। எங்கள் வேட்டிங்கில் வந்து எதுன்னு அதில் கொஞ்சம் வண்டலை அடித்து அப்படியே இட்டு கட்டி அப்படியே சாப்பிட வேண்டியது। ஆனால் அதில் உள்ள சுகம் இப்போ கொடுக்குற தண்ணிகள்லாம் அந்த சுகம் வரல। কয়েকশো কিলোমিটার দূরে উপকূলীয় শহর চেন্নাই ইতিমধ্যেই বালি ঢিবিগুলো ভেঙে ফেলার পরিণাম ভোগ করছে। উপকূলীয় এলাকার জলাধারে সমুদ্রের জল প্রবেশ নিয়ে 2019 সালের এক গবেষণায় জানা গিয়েছে চেন্নাইয়ের উত্তরে প্রায় 14 কিলোমিটার ভিতরে এই অনুপ্রবেশের মাত্রা সবচেয়ে বেশি। மணல் மேடோட தன்மை பாத்தீங்கன்னா தண்ணி உறிஞ்சி வைக்கிறது மட்டும் இல்ல, கடல் நீர் வந்து நிலத்தடி நீரை பாதிக்காத அளவுக்கு வந்து ஒரு தடுப்பணையா தான் மணல் மேடு இருக்கு। ஆனா மணல் மேடு அழிச்சிட்டு நீங்க 10 அதாவது ஒரு அரை கிலோமீட்டர் கனடா போயிட்டு நீங்க கையில பள்ளம் எடுத்து தண்ணி குடிச்சா கூட அந்த தன்மை வந்து உப்பு தண்ணியா மாறிடும்। அப்ப நம்ம குடிக்கிறதுக்கு தண்ணியே கிடைக்காது, தண்ணி இல்லைன்னா மனுஷன் எங்க உயிர் வாழ முடியும்? তীরের অনুন্নত জায়গায় এখনো অনেক বালির ঢিবি অটুট রয়েছে। এখনো এগুলো বাঁচানোর সময় আছে। জেলেরা বলেছেন তাদের অনেকের কাছেই এখনো পাট্টা বা জমির মালিকানার কাগজ নেই, যা তাদের কাছে থাকা জমি নিয়ন্ত্রণের অধিকার দেয়। এই মালিকানা না থাকলে জমিগুলো সরকারি বা পোরামবোক বলে চিহ্নিত হয়, তখন সেগুলো সহজেই অন্য কাজে ব্যবহার করা যায়। থারুথালি কুপ্পামের জেলেরা এখন তাদের গ্রামের নিকটবর্তী বালির ঢিবিতে নির্মাণ কাজ বন্ধের জন্য আদালতে মামলা করছেন। ভালো করে দেখে নাও। சரியா பாரு, ஏன்னா விட்டு பாரு, ஓகே தான்। তোমার அட்வொகேட் வந்து நோட்டரி பப்ளிக்கிட்ட சைன் வாங்கி கொடுக்க சொன்னாரு। சைன் வாங்கி நீங்க ஒரு 12 சைன் பண்ணிட்டாங்க। இப்போ சைன் பண்ணிட்டு உடனே எடுத்து போய் சென்னையில் உடனே கொடுக்க முடியாதுனால ஸ்கேன் பண்ணி அட்வொகேட்டுக்கு அனுப்பிட்டேன்। இது எடுத்துன்னு போயிட்டு நாளைக்கு எடுத்து போயிட்டு அட்வொகேட் நீங்க கொண்டு சேர்க்கணும்। মৎস্যজীবীদের পাট্টা দেওয়াটা প্রথম পদক্ষেপ, কিন্তু একমাত্র সমাধান নয়। মৎস্যজীবী নারীরা মনে করেন নগরায়নের কারণে বালির ঢিবি এখনো বিপন্ন, যার উপর তাদের জীবিকা নির্ভরশীল। তীরবর্তী ছোটগ্রাম আলামপাড়াই কুপ্পামে নারী মৎস্যজীবীরা প্রতিদিন সকালে এই নিলামে আসেন। তারা দিনের সেরা মাছ বেছে আলাদা করেন, এটা তাদের পরিবারের খাবার যোগায়। எல்லாமே 200 மக்களும் இந்த பாதையா தான் போவாங்க வருவாங்க। எங்க கடலோரம் பகுதியை பார்த்தீங்களா, எல்லா சொத்தும் எங்களுக்கு அங்கே தான் கிடக்குது। இப்போ கடல் சீற்று வந்தா நாங்க போட்டு வலை எல்லாமே தூக்கிட்டு வந்து இந்த மணல் மேல தான் வைப்போம்। ஒரு மீன் ஏதாவது மீன் வந்து எங்களுக்கு கெட்டு போயிட்டாலும் அதை காய வைக்கிறது இந்த மணல்ல தான் நாங்க காய வைப்போம்। இந்த இடத்த விட்டா எங்களுக்கு வேற எங்கேயும் நாங்க காயெல்லாம் வைக்க முடியாது। தாய் ஒரு பிள்ளை உறவு இருக்கிற மாதிரி, ஒரு புருஷன் பொண்டாட்டி உறவு இருக்கிற மாதிரி இந்த மண்ணுக்கும் எங்களுக்கும் உறவு। எந்த காரணத்தை கொண்டு இந்த மண்ணை நாங்க விட்டு கொடுக்க மாட்டோம்। কানাপ্পান বলেন বালির ঢিবি বাঁচানো মানে শুধু মাছ ধরার জায়গা আর মিষ্টি জলের উৎস বাঁচানোই নয়, এর উপর নির্ভরশীল তীরবর্তী সম্প্রদায় আর শহরগুলির নিরাপত্তাও। அதாவது காலங்கள் முன்னேற முன்னேற இயற்கை சீட்டங்களை வேற வேற விதமாக வந்து இருக்கு। ஆனால் இது மாரி ஒரு மணல் மேட்டுங்களை வந்து அப்போக்குள்ள உரிமையோட இப்போ முக்கியமாக கொடுத்து அதை பாதுகாப்பு பண்ணாதான் வரக்கூடிய இயற்கை சேட்டங்களை தடுத்து நிறுத்தி நம்ம உயிரை காவந்து பண்ணிக்க வேண்டிய அவசியம் ரொம்ப தேவை। அதனால இந்த மணல் மேடுகளை வந்து அழிக்காத அளவுக்கு பார்த்துக்க வேண்டியது এগুলোরই কারণে। পূর্ব তীরের বালির ঢিবিগুলো নীরবে অথচ শক্তিশালী উপায়ে ভারতের তটরেখা গড়ে তুলছে।
তামিলনাড়ুর জেলে সম্প্রদায় শুধু নিজেদের ভবিষ্যৎ নয়, একই সাথে তীরবর্তী শহরগুলির ভবিষ্যৎও রক্ষা করতে চায়। প্রকৃতিকে রক্ষা করার ক্ষেত্রে তারা একটি নজির সৃষ্টি করছে। আমরা প্রতিনিয়ত পরিবেশগত যে সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, তার মধ্যে কেবল একটি মাত্র, মানুষের কারণে জলবায়ুর দ্রুত পরিবর্তন ঘটছে। বন্যা থেকে শুরু করে তাপদাহ, সব ক্ষেত্রেই আমরা জলবায়ুর চরম রূপ দেখতে পাচ্ছি, যার ভয়ানক প্রভাব পড়ছে আমাদের শহরগুলোর ওপরে। তবে হাত গুটিয়ে বসে না থেকে বৈরী আবহাওয়ার বিপরীতে বরং শহরগুলোকেই ঢাল হিসেবে তৈরি করবার চেষ্টা করছেন কিছু কিছু নগর পরিকল্পনাবিদ। পয় নিষ্কাশন ব্যবস্থার পরিবর্তন থেকে শুরু করে সবুজ ছাদ, জলবায়ু সচেতন নাগরিক জীবন কেমন হতে পারে তার নতুন ধারণা তৈরি করছেন তারা। এই পার্কটির অবস্থান সিঙ্গাপুরের একেবারে কেন্দ্রে। 20 বছর আগে নদীটি দেখতে এমন ছিল। এটিকে মুক্ত করার পর এই এলাকা সুন্দর হয়েছে, জীবন বাঁচাতেও সাহায্য করছে। কারণ বন্যা আর তাপপ্রবাহ এখন নিয়মিত ব্যাপার। বিশেষ করে বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ বসবাস করা শহরগুলোর জন্য তা বড় এক সমস্যা। সিঙ্গাপুর বা অন্য শহরগুলোর সামনে দুইটি পথ খোলা, জীবন আর স্বাস্থ্যের দীর্ঘস্থায়ী ঝুঁকি অথবা মাঝে মধ্যে কিছু অসুবিধা। তাহলে দেখা যাক বিশ্বের বড় শহরগুলো এক্ষেত্রে কি কি পদক্ষেপ নিচ্ছে, অন্যদেরই বা তা থেকে কি শেখার আছে। এই চিত্রের বৃত্তগুলো প্রত্যেকটি ইউরোপের 50টি বড় শহরের একটির প্রতিনিধিত্ব করে। বৃত্ত যত বড় সেই শহরে তত বেশি মানুষ বসবাস করে। এবার গরম, ঠান্ডা, বন্যা বা ঝড়ের মতো জলবায়ুর পরিবর্তনগত প্রভাবের ক্ষেত্রে শহরগুলি কতটা ঝুঁকিতে আছে সেই অনুসারে সাজানো যাক। কোপেনহেগেনে জলবায়ু পরিবর্তনের কারণে বিপদের আশঙ্কা সবচেয়ে কম। ধনী শহরটির অবস্থান উত্তর ইউরোপের তুলনামূলক মৃদু আবহাওয়ায়, তাই যে কোনো ঝুঁকি সহজেই সামলাতে পারে। যুদ্ধবিধ্বস্ত কিয়েভ বা গ্রীষ্মের উত্তপ্ত রোমের মতো শহরগুলো একটু আলাদা দেখালেও বিশ্বের অন্যান্য অংশের তুলনায় সেগুলো এখনও বেশ ভালো অবস্থায় আছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরগুলো বিশ্বের দক্ষিণে অবস্থিত, যেমন নাইজেরিয়ার সবচেয়ে বড় শহর লেগোস রয়েছে এখানে। হাইতির উপকূলে থাকা পোর্ট অফ প্রিন্স রয়েছে এখানে। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরগুলোর তালিকায় ভারতের দিল্লি বা মুম্বাইয়ের মতো বড় কিছু শহরও রয়েছে। সমস্যা হলো এই শহরগুলো খুব দ্রুত বাড়ছে। শহরগুলো পরিকল্পনাহীনভাবে বেড়ে উঠেছে। উন্নয়নের পুরনো ঘাটতি এখনো সেগুলোকে সামলাতে হচ্ছে। এর মধ্যে জলবায়ু পরিবর্তনের নতুন চ্যালেঞ্জগুলো বেড়ে চলেছে। অঞ্জলি মোহন ভারত সহ বিশ্বের দক্ষিণের শহরগুলোর জলবায়ু সমস্যা সংক্রান্ত কর্মপরিকল্পনায় যুক্ত ছিলেন। তিনি বলেন, শহরের মধ্যেও কিছু মানুষ অন্যদের তুলনায় অনেক বেশি ঝুঁকিতে আছেন। সবচেয়ে প্রান্তিক মানুষেরাই বেশি ক্ষতিগ্রস্ত হন। যেমন অনেক মানুষই টিনের ছাদের বাড়িতে থাকেন, তারা বেশি তাপমাত্রা অনুভব করেন। টিনের ছাদের বাড়িতে টিনের কারণে ভেতরটা বেশি গরম হয়ে যায়। এর প্রভাব পড়ে স্বাস্থ্যের উপর, প্রতিদিনের বেঁচে থাকার। আইপিসিসির বিশেষজ্ঞদের মতে মধ্য ও দক্ষিণ এশিয়ার নিম্ন আয়ের মানুষেরা তীব্র তাপপ্রবাহে বিশেষভাবে কষ্ট পাচ্ছেন। অন্যদিকে ধনীদের জন্য সবকিছুই অনেক বেশি আরামদায়ক। এয়ার কন্ডিশনিং, আরামদায়ক বাড়ি, নির্ভরযোগ্য পরিবহন বা ঘরে থেকে কাজ করার মতো বিকল্প থাকলে যে কোনো সংকটই সহনীয় হয়। এই পরিস্থিতির সঙ্গে শহরগুলো কিভাবে তাল মেলাতে পারে? শ্রুতি নারায়ণ বিশ্বের বিভিন্ন শহর কর্তৃপক্ষের সঙ্গে কাজ করেন, তারও একই প্রশ্ন। প্রথমটি হলো স্বল্পমেয়াদী প্রতিক্রিয়া। দ্রুত পদক্ষেপ নিয়ে শহরকে এখনই প্রস্তুত করতে হবে, যাতে মানুষ নিরাপদ আর সুরক্ষিত থাকে। উদাহরণ হিসেবে বলা যায়, তীব্র গরমে সতর্কবার্তা সবচেয়ে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছে দিল্লি। তাই মানুষ নতুন উপায় নিয়ে এসেছেন। দিল্লির বাইরের বাজার আর বর্জ্য অপসারণ কেন্দ্রগুলোতে অনেক শ্রমিক জড়ো হন। গ্রিনপিস ইন্ডিয়া, শ্রমিক ইউনিয়ন ও আবহাওয়া দপ্তরের সহায়তায় হোয়াটসঅ্যাপ গ্রুপ আর এই ধরনের সতর্কীকরণ চিহ্নের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ অনেকদিন ধরেই বন্যার সতর্কবার্তা জানাতে এই পদ্ধতিগুলো ব্যবহার করছে। বিশ্বের বিভিন্ন দেশ এমন উদ্যোগ নিচ্ছে। সময়মতো পদক্ষেপ নেওয়ার জন্য তারা নিজেদের তথ্য ও সতর্কতা ব্যবস্থা উন্নত করছে। সমস্যা জানার পর মানুষের সাহায্য পাওয়ার ব্যবস্থাও থাকতে হবে। পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র থাকতে হবে, স্বাস্থ্য ও জরুরি পরিষেবাগুলোকে কার্যকর করতে হবে। প্রয়োজনের সময় এই মানুষদের কিভাবে সরিয়ে নেওয়া হবে তা জানা থাকতে হবে। কিভাবে তাদের রক্ষা করা হবে, খাবার ও জল দেওয়া হবে তাও জানা থাকা চাই।
মাদ্রিদের এই জাদুঘর তীব্র গরমের সময় শহরের মানুষের ক্লাইমেট শেল্টার বা জলবায়ুগত আশ্রয় হয়ে ওঠে। বিনামূল্যে সেখানে প্রবেশ করা যায়, জল পাওয়া যায়, আছে এয়ার কন্ডিশনিং সুবিধাও। বিশ্বের বিভিন্ন শহর এই উপায় বেছে নিচ্ছে। অলাভজনক সংস্থা সিডিপির এই বছরের জলবায়ু বিষয়ক পদক্ষেপ সংক্রান্ত প্রশ্নপত্রে 21টি শহর জানিয়েছে তারা তীব্র গরমের সময় সবার জন্য পাবলিক শেল্টার বা সবার জন্য উন্মুক্ত আশ্রয়ের ব্যবস্থা রেখেছে। চেন্নাইতে বিভিন্ন কোম্পানি ও স্বেচ্ছাসেবীরা শহরের ডেলিভারি শ্রমিকদের জন্য জল, শৌচাগার ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সহ বিশ্রাম কক্ষ বানিয়েছে। ভবিষ্যতের বন্যা আর তাপপ্রবাহ মোকাবিলা সহজ করতে দীর্ঘমেয়াদী অভিযোজনের উদ্যোগও আছে। সিঙ্গাপুরের বিশান অ্যাংমো কিও পার্কের কথা নিশ্চয়ই মনে আছে, যেখানে নদী তীরের বাঁধ সরিয়ে ফেলা হয়েছিল। মিউনিখে, মাদ্রিদ আর টরেন্টোতেও এমন ব্যবস্থা নেওয়া হয়েছিল। বৃষ্টি হলে উন্মুক্ত এমন নদী তীর ভালোভাবে জল শুষে নেয়, তা বয়ে যেতে দেয় আর চারপাশের শহরকে বিপদে না ফেলে জল মাটিতে ঢুকতে দেয়। ভারী বৃষ্টির সময় বিশান উদ্যানের অবস্থা এমন হয়, ঠিক যেমনটি চাওয়া হয়েছিল তেমনই। এই প্রকল্প অর্থনৈতিকভাবেও সফল হয়েছে। কংক্রিটের খাল মেরামত করতে প্রায় 12 কোটি মার্কিন ডলার লাগত, তার অর্ধেক খরচেই নদীকে মুক্ত করা হয়েছে। প্রকৃতিভিত্তিক এমন সমাধান তাপমাত্রা আর বন্যা দুয়ের বিরুদ্ধেই সাহায্য করতে পারে। সেই সঙ্গে গাছ লাগানো, উদ্যান তৈরি করা, ছাদ আর ভবনগুলো সবুজ করার মতো উপায় তো আছেই। এগুলো গরমের শহরকে তাপমাত্রা কমাতে আর ঝড়ের সময় জল শুষে নিতে সাহায্য করে। 2024 সালে বড় শহরগুলোর অর্ধেকেরও বেশি এই ধরনের সবুজ পরিকাঠামো প্রকল্পের কথা জানিয়েছে, যেমনটা রয়েছে চেন্নাইতে, আম্মানে, মেক্সিকো সিটিতে বা ব্যাংককে। শহরগুলোকে সবুজ করার বাইরেও অনেক কিছু করার আছে। আপনার বাড়ি তাপরোধী না হলে আপনাকে গরম থেকে রক্ষা করতে পারবে না। যদি মজবুত না হয়, বন্যায় বাড়ির ক্ষতি হবে। পরিষ্কার জল না পেলে তাপপ্রবাহ আরও মারাত্মক হয়ে উঠবে। আর আপনার এলাকায় যদি কার্যকর নালা না থাকে, তাহলে বৃষ্টির সময় জল বয়ে যাবে না। সবার জন্য, পুরো শহরের প্রত্যেকের জন্য জল আর স্বাস্থ্যকর পরিবেশের ব্যবস্থা কিভাবে নিশ্চিত করা যায়, সেখান থেকে শুরুটা করতে হবে। নিরাপদ পানীয় জল, উন্নত জল নিকাশি ব্যবস্থা, নিরাপদ বাসস্থান এবং মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য উন্নততর যোগাযোগ ব্যবস্থা, এমন পরিষেবাগুলোর সম্প্রসারণ দৈনন্দিন জীবনকে উন্নত করে এবং গরম আর বন্যার সময় মানুষকে রক্ষা করতে সাহায্য করে। পরিকাঠামো তৈরি বা উন্নত করার সময় শহরগুলো চরম আবহাওয়া সামলানোর উপযোগী উপকরণ বেছে নিতে পারে। কিছু শহরে ছিদ্রযুক্ত ফুটপাত নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে, যাতে সেগুলো জল ভালোভাবে শুষে নিতে পারে। গরমে ঠান্ডা রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ফিনিক্সে ফুটপাত হালকা রং করা হয়। ভবনের ছাদেও একই কাজ করা হয়। লস অ্যাঞ্জেলেসে নতুন বা সংস্কার করা ভবন এখন তাপ প্রতিরোধী উপকরণ দিয়ে তৈরি করা বাধ্যতামূলক। বিশ্বের বিভিন্ন শহর একই ধরনের পদক্ষেপের কথা জানাচ্ছে। কিছু পদক্ষেপ ব্যয়বহুল হলেও অনেকগুলো বেশ সহজ ও সস্তা। যেমন তীব্র তাপপ্রবাহ থেকে রেহাই পেতে আহমেদাবাদে টিনের ছাদে সাদা রং করা হচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য বিশ্বের বেশিরভাগ বড় শহরে নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, যা প্রাথমিক পদক্ষেপ হিসেবে ভালো। এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে কিভাবে এগুলোকে সবার জন্য উপযোগী করা যায়, কিভাবে সত্যি এমন জায়গা তৈরি করা যায় যেখানে সবাই যেতে পারবে। এমন সব ভাবনায় সামাজিক আর পরিবেশগত ন্যায়ের ধারণা এগিয়ে দিতে পারে। মনে আছে সেই প্রতিবেদনের কথা যেখানে বলা হয়েছে নিম্ন আয়ের মানুষেরা জলবায়ু সংক্রান্ত ঝুঁকিতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত? একই প্রতিবেদনে এটাও বলা হয়েছে যে শহরগুলি পরিকল্পনা মাফিক কাজ করলে অবস্থার অনেক উন্নতি হবে। আফ্রিকার মতো কিছু অঞ্চলে শুধু বর্তমান পরিকল্পনা মাফিক কাজ করলেই চলবে না, যা করলে তাপপ্রবাহের কারণে গুরুতর দীর্ঘস্থায়ী ঝুঁকির বদলে ধনী ও গরিব সবাই সাময়িক কিছু অসুবিধা ভোগ করবেন, তেমন কিছু করতে হবে। আমি বিশ্বাস করি আমরা পারবো। আমরা জরুরি ভিত্তিতে একসঙ্গে এখনই পদক্ষেপ নিলে শহরগুলোকে বাসযোগ্য করে তুলতে পারবো। একদিকে শহরগুলো নতুন করে বৈরী আবহাওয়ায় আক্রান্ত হচ্ছে এবং অন্যদিকে যে সমস্ত জায়গা ইতিমধ্যেই জলবায়ুর ঝুঁকিতে ছিল সেখানে বিপদের মাত্রা আরোই বাড়ছে। যেমন সুন্দরবন, ঘূর্ণিঝড়ের সঙ্গে লড়াই করে টিকে থাকা সেখানকার মানুষদের জন্য নতুন কোনো অভিজ্ঞতা নয়, কিন্তু প্রতিবার এর মাত্রা আগের চাইতে বাড়ছে। প্রতি বছর সাইক্লোনে তাদের বাড়ি ধ্বংস হচ্ছে এবং তারা আবারও নতুন বাড়ি তৈরি করছেন ঝড় মোকাবিলার জন্য। আচ্ছা, এমনভাবে কি বাড়ি তৈরি করা সম্ভব নয় যা লড়াই করবে না, বরং এই পরিস্থিতির সঙ্গেই মানিয়ে নেবে? ঘূর্ণিঝড়ের মুখে প্রতিরোধবিহীন সুন্দরবনের ভূপ্রকৃতি। শক্তিশালী একাধিক নদী বয়ে চলেছে বিস্তীর্ণ সবুজ চিরে। বঙ্গোপসাগরের এই উপকূলীয় এলাকায় প্রায়ই ঘূর্ণিঝড় আছড়ে পড়ে।
গতরাতেও প্রবল ঝড় বয়ে গিয়েছে। এবারে আমার ঘরটা এমনও হচ্ছে মনে হয় যেন ফেলে দেয় অবস্থা। আমার তাই পেপার দেওয়া, পেপারে একটা হাওয়া বাঁধে। ঘরটা যদি মনে করতো যে ঘরটা তুলেও নিয়ে যেতে পারতো, কিন্তু ভগবানের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে ঘরটা আমার আছে। এই বদ্বীপ অঞ্চলে প্রতি বছরই ঘূর্ণিঝড় আঘাত হানে। 2020 সালে সাইক্লোন আমফান প্রায় 90 জনের জীবন কেড়ে নিয়েছে। ধ্বংস হয়েছে প্রায় 30 লাখ বাড়ি। গরিব মানুষের পক্ষে প্রতি ঝড়ের পরেই নতুন করে বাড়ি বানানো সম্ভব নয়। সেলিম শেখ আর তার পরিবারের বাড়িটি আমফানে ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমার মা অসুস্থ ছিল, পার মান্থ প্রায় 3000-4000 টাকা করে প্রত্যেক মাসে আমার মার যেখান থেকে বাড়ি দেনায় জর্জরিত হয়ে গেছিলাম। তো 2-2.5 বছর মা এরকম অসুস্থ ভুগেছে। তো সেই রকম একটা অবস্থায় আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম যে কী করে মেরামত করব, করব। মুক্তি নামে স্বেচ্ছাসেবী একটি সংগঠনের সহায়তায় পরিবারটির জন্য এখন নতুন একটি বাড়ি তৈরি হচ্ছে। যাদের নতুন বাড়ি তোলার সামর্থ্য নেই তাদের সহায়তার জন্যই এই উদ্যোগ। বাড়িগুলো বাঁশ, মাটি আর খড় দিয়ে তৈরি। জোরে বয়ে যাওয়া হাওয়াতে টিকে থাকার মতো করে বানানো, যার প্রতিটিতে খরচ পড়ে প্রায় 1,85,000 টাকা। মানে যে ঘরের হচ্ছে এই চালগুলো এরকম খুব ঢালু টাইপের, বাতাস যখন ওদিক থেকে আসে ওপরের দিকে ধাক্কা দেয়। উপরের দিকে ধাক্কা দিলে সেই চালটা কিন্তু খুব সহজে ওড়ে না। এবং আমাদের এই গ্রামাঞ্চলের বেশিরভাগ লোক ঘরগুলো কি করেছে, এইরকম একটু শোয়া করেছে, যার জন্য হাওয়াটা নিচ থেকে ঢুকে ওপর থেকে চাকিয়ে ঘরটাকে ফেলে দেয়। এই ঘরটা সেই দিক থেকে আমার মনে হচ্ছে অনেকটা সুস্থায়ী হবে। এই সংগঠনের চত্বরে কয়েকটি বাড়ির নমুনা আছে। স্থানীয় উপকরণ দিয়ে তৈরি এসব বাড়ি শুধু এর ডিজাইন বা নকশার কারণে কিভাবে তীব্র ঘূর্ণিঝড় সহ্য করতে পারে, দর্শনার্থীরা তা এখানে দেখতে পারেন। এর মধ্যে একটা বাড়ি আলাদা করে চোখে পড়ে। এর ছাদটা এমনভাবে তৈরি যাতে হাওয়া এর মধ্য দিয়ে সরাসরি বয়ে যেতে পারে। But it is also very aerodynamic because we are creating these double curves and we have to maintain the right slope because the thatch here is without any waterproofing. So we end up making a 15-inch or 18-inch thick thatch roofing. The thatching technique is actually inspired by a certain thatching technique from Indonesia. সংগঠনটি জানিয়েছে বেশ কয়েকটি ঘূর্ণিঝড়েও বাড়িগুলোর তেমন কোনো ক্ষতি হয়নি। ফরাসি স্থপতি লৌরা ফোর্নিয়া প্রায় 20 বছর ধরে সুন্দরবনে থাকেন এবং সুন্দরবন নিয়ে কাজ করেন। তার দল ইট আর ইস্পাতের পাশাপাশি বাড়ি তৈরিতে স্থানীয় উপকরণ ব্যবহার করে। এখন তারা পশ্চিমবঙ্গের বারাসাতে 350 শিশুর জন্য একটি স্কুল বানাচ্ছে। One of these bamboo, এরকম এক একটা like this one, ভেঙে পড়ার আগে can take a load of 3 ton before it is crushed. 4 ফুট অর্থাৎ But if you make it more than 4 feet long, more than 1.2 meter, it will buckle. It will bend. In this column we have 20 bamboo. So this column can take 60 tons because 20 multiplied by 3. কিন্তু প্রতি 4 ফুট অন্তর আমরা ইস্পাতের একটি বলয় দিয়েছি যা বাঁশগুলোকে একসঙ্গে শক্ত করে ধরে রাখে। Tightens the bamboo together. এদিকে নতুন দিল্লির একটি স্থাপত্য সংস্থা যোগেশগঞ্জ গ্রামে স্থানীয় দুটি সংগঠনের সঙ্গে মিলে একটি সামাজিক আশ্রয় কেন্দ্র তৈরি করেছে। ঘণ্টায় 120 কিলোমিটারের বেশি গতির ঘূর্ণিঝড় এলেও যাতে স্থানীয় মানুষ এখানে আশ্রয় নিতে পারেন, এটা সেভাবেই তৈরি। এখানেও বাঁশই প্রধান নির্মাণ সামগ্রী। বাঁশের চেলি তো ভাঙে না, এই জন্য এই বাড়িটা খুব বেশি নিরাপদ। আদিবাসীরা আসে, আমাদের বাঙালিরাও আসে। বেশি অংশে আদিবাসীদের ঘর বাড়িটা ছোট, ওরা তো সেইভাবে বোঝে না, ওদের শেল্টারটা বেশি দেওয়া হয়। সুন্দরবনে অঢেল বাঁশ পাওয়া যায়, যা এই অঞ্চলের প্রধান নির্মাণ সামগ্রী। বুদ্ধিদীপ্ত নকশা ও স্থাপত্য প্রকৌশল দিয়ে বাড়িগুলোকে আরও বেশি নিরাপদ করা যেতে পারে। এখানকার সবাই জানেন পরের ঘূর্ণিঝড়টি আসতে বেশি দিন বাকি নেই। আজকের মতো এই পর্যন্তই। কিভাবে ছোট ছোট পদক্ষেপও আমাদের এই গ্রহকে এবং মানুষজনকে রক্ষায় একটি বড় উদ্যোগ হয়ে উঠতে পারে, তারই বেশ কিছু উদাহরণ দেখলাম আজকের পর্বে। জলবায়ু সচেতন জীবনযাপন এখন আর শুধু আপনার আমার পছন্দ অপছন্দের বিষয় নয়, বরং ভবিষ্যতে টিকে থাকার একমাত্র উপায়।
এমন কোনো উদ্যোগ যদি আপনারও আশেপাশে চোখে পড়ে থাকে তাহলে আমাদেরকে লিখে জানাতে ভুলবেন না যেন। আর এমনই আরও অনেক প্রতিবেদন পেতে ইনস্টাগ্রামে আমাদের DW এনভায়রনমেন্ট চ্যানেলটিও ফলো করবেন। আবারও দেখা হচ্ছে ইকো ইন্ডিয়ার আগামী পর্বে, আগামী সপ্তাহে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জলবায়ু, পরিবেশ ও উদ্ভাবনের অসাধারণ সব প্রতিবেদন থাকছে প্রতি সপ্তাহে ইকো ইন্ডিয়ায়। জলবায়ু সুরক্ষা ও টেকসই ভবিষ্যতের পথে পরিবেশ বান্ধব চাকরি ও পেশার কথা তুলে ধরি আমরা। কলকাতা, দিল্লি ও চেন্নাইয়ের মতো শহরে করি সবুজ পরিবহন, নির্মল বায়ু ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানির খোঁজ। কিভাবে আমরা টেকসই জীবনযাপন করতে পারি, চলুন অনুসন্ধান করি একসঙ্গে। চোখ রাখুন DW বাংলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পাতায় এবং প্রতি সপ্তাহে কলকাতা টিভির পর্দায়।